সাইয়ারা অর্থ এমন এক তারা যে দূর আকাশে থাকে, আমাদের পথ দেখায়, আমাদের জীবন আলোকিত করে, কিন্তু সে নিজেই সারা জীবন একা থেকে যায়। আজ আপনি আমি সবাই মিলে আমাদের ভালোবাসার মানুষকে আর একটা বার নতুন করে ভালোবাসবো। চলুন গল্পে চলে যাই। শাড়ি পরে সুন্দর একটা মেয়ে রেজিস্ট্রি অফিসে বসে আছে। পাশে তাকিয়ে সে সুন্দর মুহূর্তগুলো দেখছিল। বিয়ে হচ্ছে, সবাই কত খুশি। এই সুন্দর মুহূর্তগুলো দেখে সে তার প্রিয় ডায়েরিতে কিছু ছন্দ লিখে, কবিতা লিখে। আজ তার বিয়ে। মেয়েটার নাম বানি। মহেশ তার ভালোবাসা। তাদের গল্প আজ পূর্ণতা পাবে। হঠাৎ ফোন আসে মহেশের। সে জানায় তার প্রমোশন হয়েছে, সে ইউএস যাচ্ছে, আর কোম্পানির বসের মেয়ের সাথে তার কয়দিন পর বিয়ে। ভানি কিছু বলে উঠতে পারে না, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। চোখটা শুধু ভারী হয়ে আসে আর সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। কয়েকটা মাস পার হয়ে গেছে। ভানি এখনো অনেক চুপচাপ থাকে, সহজ সরল সিম্পল একটা মেয়ে। সে এখনো সেই ঘটনার ট্রমা থেকে বের হতে পারেনি। তবে আজ ভানি তার বাবার সাথে একটা মিডিয়া সেন্টারে যায়, সেখানে ইন্টারভিউ দিতে। ভানি তার বাবা মার কথা ভেবে নিজেকে সামলে নেওয়ার কথা ভাবে। অফিসে ঢোকার সময় ভানির জুতার ফিতাটা খুলে যায়। সে তার হাতের ডায়েরিটা রাখে এবং জুতার ফিতা বেঁধে ভিতরে ঢুকে যায়। ডায়েরিটা নিতে সে ভুলে যায়। কোম্পানির পরিচালকের সাথে ভানির কথা হয়। ভানি বলে সে গান লিখতে চায়, সাথে সে ছোটখাটো ইন্টারভিউ নিতে পারবে। পরিচালক বলে, ঠিক আছে, তুমি আমাদের এখানে ইন্টার্নশিপ করতে পারো। তোমার কাজ যদি আমাদের ভালো লাগে তাহলে তোমাকে আমরা পার্মানেন্ট করব। কথা শেষে ভানি বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে তার সামনে ডায়েরিটা ধরে আর বলে, ভানি, লেখাগুলো তো অনেক সুন্দর। ভানি বলে, আপনি কে? ছেলেটা বলে, একটু পরেই তুমি জেনে যাবে আমি কে। ছেলেটা সোজা পরিচালকের গলা ধরে মাটিতে ফেলে দেয় আর বলে, কুত্তার বাচ্চা, মিডিয়ার নামে কলঙ্ক তোরা। আমার টিম জোশ, আমি লিড সিঙ্গার, আমি কম্পোজার, আমার লেখা গান সব কিছু আমার, কিন্তু আমার নাম কোথায়? তোরা ক্লিওর নামে সব কিছু চালিয়ে দিচ্ছিস। ওর বাপ মিউজিক ইন্ডাস্ট্রির নাম করা মুখ, আর আমরা বানের জলে ভেসে এসেছি নাকি? আমাদের নাম কই পোস্টারে? তো আজ তুই কান খুলে শুনে রাখ, আমার নাম ক্রিশ কাপুর। এই বলে সে চলে যায় সেখান থেকে। ভানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জিনিসটা। এরপর ক্রিশ এসে তার টিমমেটদের সাথে ঝামেলা করে, ক্লিওকে গালি দেয়, বলে, তোর বাপের নাম আছে, এর মানে যে তুই সব ক্রেডিট নিবি, এমন ফাইজলামি আমি হতে দেব না। তখন ক্লিও বলে, ঠিক আছে, তুই তো পারফরমেন্স তুই একাই কর, আমরা এখান থেকে চলে যাচ্ছি। সবাই চলে যায় সেখান থেকে। কেবি সে বোঝানোর চেষ্টা করে ক্রিশকে, কিন্তু ক্রিশ একা স্টেজে উঠে যায়, একটা টিউন প্লে করে, হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে যায়। তার কষ্টের লেখা গান, তার কম্পোজ করা গান সে গাইতে শুরু করে। একে একে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। সবাই মিউজিক এনজয় করছে। ক্রিশের সফট ইমোশনাল ভয়েস সবাইকে অনেক আনন্দ দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে আসে বৃষ্টি। ক্রিশ থামে না। এটা তো তার গান না, তার ফিলিংস সে শেয়ার করছে। যারা গান শুনছিল তারা ছাতা নিয়ে দাঁড়িয়ে যায়, কেউ ভিজতে ভিজতেই উপভোগ করতে থাকে। এভাবেই ক্রিশ তার পারফরমেন্স করে যায়। সে বুঝিয়ে দেয় সে কি জিনিস। কেবি ক্রিশকে বলার চেষ্টা করে যে, ভাই, তুই আমাদের সাথেই থাক না, আমরা যদি আলাদা হই তাহলে আমরা বড় কিছু করতে পারবো না। কেবি এটাও বলে, ক্রিশ, প্রিন্স একজন বড় সিঙ্গার, উনার সাথে আমাদের দেখা করা উচিত, উনি নতুন কিছু গানের খোঁজ করছে। পরদিন ক্রিশ আর কেবি যায় প্রিন্সের সাথে দেখা করতে। সেখানে প্রিন্সের পার্টনার, তার অ্যাসিস্ট্যান্ট, এসে বলে, তুমি কিছু নতুন গান যদি আমাকে দিতে পারো, আমাদের যদি সেটা পছন্দ হয়, আমরা সেটা ইউজ করতে পারি। ক্রিশ বলে, আমার মিউজিক রাইটস লাগবে, আমার নাম সুন্দর করে উল্লেখ থাকতে হবে, আর মিডিয়ার সামনে আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে, ইন্টারভিউ দিতে হবে। সেই পার্টনার, সেই অ্যাসিস্ট্যান্ট হেসে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ক্রিশ খেয়াল করে বাইরে ভিড়ের মধ্যে ভানি দাঁড়িয়ে আছে। সে ভিতরে আসতে চাচ্ছিল। তখনই ক্রিশ তাকে ভিতরে আসতে দেয়, আর ভানি তার ডায়েরিটা ক্রিশকে ধরতে দেয়। সে প্রিন্সের সেই পার্টনারের সাথে দেখা করতে যায় আর বলে, আমার প্রিন্স স্যারের সাথে দেখা করাটা খুব জরুরি, আমি তাকে কিছু গান শোনাতে চাই। কিন্তু সে ইগনোর করে দেয় ভানিকে। ঠিক তখনই ক্রিশ ভানির ডায়েরি থেকে কয়েকটা লাইন পড়ে। হাতে গিটার নিয়ে সবার সামনে দাঁড়িয়ে সে গাইতে শুরু করে। সবাই মুগ্ধ হয়ে যায় আর শুনতে থাকে। এমনকি প্রিন্সও আসে সেখানে। প্রিন্স ক্রিশকে বলে, সুন্দর গান গাইছো, বাকি অংশটুকু কই? তখন সে ভানির দিকে তাকিয়ে বলে, ওর কাছে আছে। এরপর প্রিন্স ক্রিশের সাথে কন্ট্রাক্ট করে, আর ভানি আর ক্রিশ একসাথে কাজ করবে এটাও ঠিক করে। ভানি সেই মিডিয়ার পক্ষ থেকে কাজ করবে যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল। এবার ভানি আসে স্টুডিওতে। সেখানে ক্রিশ স্মোক করছিল। ভানি ক্রিশকে বলে, আমি লেট নাইট পর্যন্ত কাজ করতে পারবো না, আমার 8:30-এই বাড়ি ফিরতে হবে, আমার গালিগালাজ পছন্দ না, আর স্মোকিং আমার সামনে না করলেই ভালো হয়। ক্রিশ বলে, ঠিক আছে ম্যাডাম, সব শর্ত মেনে নিলাম, এবার বলুন গানের বাকি অংশ কোথায়? ভানি বলে, আমি ছিঁড়ে ফেলেছি। ক্রিশ বলে, ঠিক আছে, তুমি একটু মনোযোগ দাও আর লিখে ফেলো তাড়াতাড়ি।
ভানি বলে আমার কিছু মনে পড়ছে না। ক্রিস বলে তোমার মনে পড়ছে না, ডায়েরির পাতা ছিঁড়ে ফেলেছো, সমস্যা কি তোমার? তুমি এত বড় একটা সুযোগ পেয়েছো, কাজে লাগাও। ভানি বলে গান এভাবে চার দেয়ালের মাঝে হয় না, অনুভূতি লাগে, ইমোশন লাগে। যা তা লিখে দিলাম সেটা গান হয়ে গেল, এমন গান কেউ শোনে না, মনেও রাখে না। গান সেই অনুভূতি যেটা আমাদের প্রথম ভালোবাসা, প্রথম বৃষ্টিতে ভেজা, দুঃখ কষ্ট অনুভূতিগুলোকে মনে করিয়ে দেয়, বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোতে। ক্রিস বুঝতে পারে বিষয়টা। তখন সে ভানিকে বলে ওকে চলো আমার সাথে। ক্রিস ভানিকে নিয়ে আসে একটা ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে। ক্রিস হাতে ব্যাট নেয় আর ভানিকে বলে ভানি কল্পনা করো তো আমি বিরাট কোহলি, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ চলছে ইন্ডিয়া পাকিস্তান, লাস্ট বলে লাগবে 5 রান। এখন হারজিত সব আমার উপরে, পুরো স্টেডিয়াম স্তব্ধ। বল করা হলো আর আমি সেই বলে 6 মারলাম। পুরো বিশ্ব একটাই নাম নিচ্ছে, পুরো গ্যালারিতে একটাই নাম, কোহলি কোহলি কোহলি। ঠিক তেমনই একদিন আমিও সবার মুখে আমার নামটা শুনতে চাই, ক্রিস কাপুর। সবাই চিৎকার করে বলবে ক্রিস কাপুরের নাম। আমিও সেই উচ্চতায় পৌঁছাতে চাই। ভানি উপলব্ধি করতে পারে বিষয়টা। সে বসে থেকে কয়টা লাইন লিখে আর সাথে সাথে ক্রিস গিটার উঠিয়ে নেয় আর সেই কয়টা লাইন গেয়ে শোনায় ভানিকে। এবার হঠাৎ ভানি অবাক হয়ে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। তার লেখা শব্দ ক্রিস গাইছে, তার গলায় অপরূপ সুন্দর লাগছে। ভানির লেখাগুলো যেন পূর্ণতা পাচ্ছে, অবাক হয়ে তাকিয়ে থাকে সে। এরপর ক্রিস ভানিকে বাইকে বসিয়ে সোয়েটার দিয়ে বেঁধে নেয় যেন সে না পড়ে যায়, আর বাইক নিয়ে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে থাকে। ভানি যে কয়েক মাস হাসেনি, চিৎকার করেনি, কারোর সাথে ঠিকমতো কথা বলেনি, এমনকি কিছু লিখতেও পারেনি, সে আজ অনেকটা হালকা ফিল করছে। নতুন লাগছে সবকিছু তার কাছে। ক্রিসের সাথে তার থাকতে ভালো লাগছে। এরপর থেকে ভানি গান লিখে ক্রিসকে পাঠাতো। ক্রিস ভিডিও কল দিয়ে সেই গানের লাইনগুলো গেয়ে শোনাতো। আসলেই ভানির কাছে জিনিসগুলো স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে হয়তো তার এই গান লেখার প্রতিভা আজকের জন্যই তৈরি হয়েছে, হয়তো ক্রিসের জন্যই তৈরি হয়েছে তার এই প্রতিভাটা। ক্রিস ভানিকে বাসার সামনে নামিয়ে দেয়। ভানি চলেই যাচ্ছিল, কিন্তু ক্রিস ভানির হাতটা ধরে বলে 8:30 বাজতে এখনো 30 সেকেন্ড বাকি আছে, এই 30 সেকেন্ডে আমার অধিকার। এরপর 8:30 বাজলে হাতটা সে ছেড়ে দেয় আর চলে যায় সেখান থেকে। ভানি দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে কি ছিল এটা, কিন্তু তার খুব ভালো লাগে বিষয়টা। পরদিন ক্রিস ভানিকে নিয়ে যায়, সবার সাথে পরিচয় করিয়ে দেয়, নতুন একটা জগৎ দেখায়। বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জিনিস সে দেখে, বিভিন্ন গানের কথা তার মনে হতে থাকে। সে গানগুলো কমপ্লিট করে। ভানিকে নিয়ে স্টুডিওতে যাওয়ার সময় ক্রিস দেখে একটা লোক রাস্তায় মদ খেয়ে মাতলামি করছে। এরপর স্টুডিওতে যাওয়ার পর ক্রিস গানটা শোনায় প্রিন্সকে। সবাই ভালো বলে, কিন্তু গানের মধ্যে কোনো র্যাপ নেই। প্রিন্স বলে গানে কিছু অংশে র্যাপ লাগবে, দরকার হলে তোমাকে আমি আরো বেশি পেমেন্ট দিব, তুমি আমার জন্য কিছু র্যাপ লিখে দাও। ক্রিস রাজি হয়ে যায়। ভানি বলে ক্রিস তুমি রাজি হলে কেন? এত সুন্দর মেলোডি সং, এত কষ্টের গান, এত কষ্ট করে আমরা বানিয়েছি, এর মাঝে শুধু শুধু র্যাপ কেন ঢুকাবা? এতে র্যাপ ঢুকালে এমনি গানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ক্রিস ভানিকে বলে প্রিন্স মানেই তার গানে র্যাপ থাকবে, আর টাকা বেশি দিতে চেয়েছে। আমার টাকারই দরকার, সুন্দর গান দিয়ে কি হবে, পকেট যদি ফাঁকা থাকে। এই বলে যখনই সে বের হতে যাবে তখনই পুলিশ তাকে ডেকে নিয়ে যায়। স্টুডিওর সামনে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ বলে ক্রিস কাপুর, তোর বাপ মদ খেয়ে আবারও রাস্তায় মাতলামি করছিল, এই নিয়ে 7 বার। নেক্সট টাইম যদি এমন হয় তোকে আর তোর বাপকে দুজনকে জেলে ঢুকিয়ে দেব। এই বলে পুলিশ চলে যায়। ক্রিস তার বাবার কলার ধরে আর বলে কি চাও তুমি, আমাকে বাঁচতে দিবা না তুমি? টাকা লাগবে, মদ খাবা, এই নাও তোমার টাকা, আর যাও এখান থেকে, গিয়ে মদ খেয়ে পড়ে থাকো কোথাও, আমার জীবনে এসো না। এই বলে ক্রিস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে বাইক নিয়ে চলে যায়। ভানি জিনিসটা দেখে আর সে এখন বুঝতে পারছে ক্রিস কেন টাকার কথা বলছিল, কেন তার টাকার প্রয়োজন। ক্রিস রাগে দুঃখে নেট প্র্যাকটিস করছিল। ভানি বলে আমি র্যাপ লিখেছি, দেখো তো ঠিক আছে কিনা। এটা আমার প্রথমবার র্যাপ লেখা। ক্রিস কিছুই বলে না। ভানি বুঝতে পারে ক্রিস কষ্ট পাচ্ছে। তখন ভানি বলে ক্রিস আমার একটা অতীত আছে যেটা আমি ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না, যেটা আমাকে কষ্ট দেয়। আমার রিলেশনশিপ ছিল মহেশ নামের এক ছেলের সাথে। সে আমাকে রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করতে বলে, কিন্তু সে নিজে আসেনি, ধোকা দিয়ে চলে গেছে। আমার লাইফটা সে শেষ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা কি জানো, আমার শব্দ কেড়ে নিয়েছিল সে। আমি কিছুই লিখতে পারতাম না, ভাবতে পারতাম না, কল্পনা করতে পারতাম না। কিন্তু আমার লাইফে আবার নতুনত্ব আসে, আমি আবার নতুন করে বাঁচতে শিখি, নতুন করে লিখতে শিখি।
হাসতে শিখি, গল্প করতে শিখি, শুধুমাত্র তোমার জন্য, তোমার হাতটা ধরে। তোমার অনুপ্রেরণাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি চাইলে আমার সাথে ভাগ করে নিতে পারো তোমার কষ্টটা। ক্রিস সবকিছু খুলে বলে ভানিকে। আর ক্রিস আর ভানি আসে মদের আড্ডায়। সেখানে ক্রিসের বাবা ঝামেলা করছিল, বলছিল আমার মানি ব্যাগটা ফিরিয়ে দে, চিৎকার চেঁচামেচি করছিল। শেষে ব্যাগটা নিয়েই ছাড়ে সে। ক্রিস তাকে পিছন থেকে সরিয়ে আনে। ব্যাগে আসলে ছবি ছিল, ক্রিসের মা আর তার ছবি। ক্রিসের মা মারা যাবার পর থেকেই তার বাবার এই অবস্থা। সে ভুলতে পারেনি তার এই ভালোবাসাকে। এবার ক্রিস আর ভানি মিলে যায় রিহ্যাবে। সেখানে ক্রিস তার বাবাকে ভর্তি করায়, কিন্তু সেখানকার ভর্তি ফি অনেক। 1 বছরে 9 লাখ টাকা দিতে হবে। এর মধ্যে অর্ধেক অ্যাডভান্স করলে তবেই তাকে ভর্তি নেওয়া হবে। তখন ভানি আর ক্রিস মিলে প্রিন্সের কাছে যায়। সেখানে প্রিন্সের পার্টনার তার অ্যাসিস্ট্যান্ট বলে, তোমাকে আমি বেশি টাকা দিতে রাজি আছি, তবে তোমার নাম কোথাও থাকবে না। গানের লেখক হবে প্রিন্স, গায়ক কম্পোজার হবে প্রিন্স, সব কিছুতে থাকবে প্রিন্স। কোনো ইন্টারভিউ তুমি পাবা না। এই ডিলে যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি কিছু টাকা দিতে পারি। ক্রিস আর ভানি রাজি হয়ে যায়। তাদের কষ্টের বানানো স্বপ্নের গান তারা টাকাতে বিক্রি করে দেয়। এরপর ক্রিস তার বাবাকে ভর্তি করায় রিহ্যাবে। এরপর ভানিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও হাতটা টেনে ধরে আর বলে, এখনো কিছু শেষ সময় বাকি আছে ভানি। ভানি বলে, শেষ সময় মানে? কাল তো আমরা দেখা করছি, তাই না? ক্রিস বলে, না, কেন দেখা করব? গান লেখা তোমার কাজ ছিল, আমার বানানো কম্পোজ করার কাজ ছিল। আমাদের কাজ শেষ, হয়তো আমাদের আর দেখা হবে না। আর তুমি যদি আমার সাথে থাকো হয়তো তুমিও হারিয়ে যাবা একদিন। তাই আমাদের রাস্তা এখানেই শেষ হওয়া উচিত। এই বলে ক্রিস সেখান থেকে চলে যায়। 2 দিন পরে প্রিন্সের সেই কনসার্ট। সেই টিকিট ভানির কাছে ছিল। সে ওই কনসার্টে যায় আর প্রিন্স পারফর্ম করছিল। সবাই চিৎকার করে প্রিন্সের নাম নিচ্ছিল। ভানি এসে দেখে ক্রিসও সেই কনসার্টে আছে। সে দাঁড়িয়ে তার স্বপ্ন ভাঙতে দেখছে। ভিড়ের মধ্যে দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে। ভিড়ে দুজনের ঠোঁট একে অন্যকে আলতো করে স্পর্শ করে। এরপর বাইকে করে দুজনে সেই কনসার্ট থেকে চলে আসে আর একটা রুমে তারা একে অন্যকে একটু ভালোবাসার চেষ্টা করতে থাকে। চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। মুহূর্তটা ছিল ভানি আর ক্রিসের এক হওয়ার। মুহূর্তটা ছিল দুজনের দূরত্ব কমিয়ে কাছে আসার। এরপর ভানি ক্রিসকে বলে, তোমার পুরানো ব্যান্ড কোথায়? পরদিন ক্রিস যায় সবার সাথে দেখা করতে, যাদের সাথে সে ঝামেলা করেছিল। তাদের সাথে ক্রিস ঝামেলাটা মিটিয়ে নেয়, ক্লিওকে সরি বলে, আর তারা আবারও একসাথে আনন্দ ফুর্তি করতে থাকে, একসাথে কাজ করতে শুরু করে। এখন ভানিও তাদের টিম জোশের মেম্বার। এখন তো ভানি আর ক্রিস আরও অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে। তারা সুন্দর মুহূর্ত উপভোগ করছে, লাইফটা আরেকটু সুন্দর করে দেখতে শুরু করেছে। ভানি তার অনুভূতিগুলো গানে রূপান্তর করছে। কিছুদিন পর ক্রিস সেই গানটা গায় আর পুরো টিম মিলে তারা ইউটিউবে আপলোড করে দেয় গানটা। আর হঠাৎই কেবি বলে, ভাই, গান তো পুরোই ভাইরাল। হঠাৎই অনেক মানুষ গানটা পছন্দ করতে শুরু করেছে। সবাই অনেক হ্যাপি হয়। রাতারাতি কয়েক মিলিয়ন ভিউ হয়ে যায় গানের। ক্রিস আগের মতোই 8:30 ভানিকে নিয়ে আসে তার বাসার সামনে আর হাতটা আবারও ধরে আর ভানির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভানির বাবা মা দুজনেই দেখে ফেলে বিষয়টা। ভানি তার রুমের ভেতরে যায় আর তখনই ভানির মা ভানিকে বলে, তুই কি করছিস এসব ভানি? এইসব ছেলেরা কি করে তুই জানিস না? আগের বারও তো তুই নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলি একটা ছেলেকে। দেখেছিস তোর সাথে কি হালটা করেছিল? ইউজ করে তোকে ফেলে দেবে। ভানি বাইকে ব্যাগ রেখে চলে এসেছিল। ক্রিস সেটা দিতে আসে। এরপর সে কথাগুলো শুনতে থাকে। কথাগুলো শুনতে শুনতে হঠাৎ ভানি অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নেওয়া হয়। ক্রিসও সেখানে ছিল। ডক্টর বলে, তেমন কোনো সমস্যা নেই, আমরা আর 2-1টা টেস্ট করে দেখবো, এরপরে ছেড়ে দেব। ভানির বাবা ক্রিসকে বলে, যাও, তুমি এখন দেখা করতে পারো। কিন্তু ভানির মা বলে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? যদি না করো তাহলে এখনই সরে যাও, ভুলে যাও আমার মেয়েকে। আমার সহজ সরল মেয়েকে নিয়ে এভাবে খেলো না, ও সইতে পারবে না। ক্রিস ভিতরে যায়, সোজা ভানিকে গিয়ে বলে, আমরা বিয়ে করে নিই, চলো। ভানি বলে, আমাদের সম্পর্ক কি? বিয়ের অর্থ কি তুমি জানো আদৌ? ক্রিস বলে, হ্যাঁ, দুজনের লিগ্যালভাবে একসাথে থাকাটাই তো বিয়ে। ভানি হাসে আর বলে, মানুষের কথায় কান দিও না তুমি তোমার লক্ষ্য ঠিক রাখো। তুমি যেটা করতে চাও সেটা করো। তোমার গান ভাইরাল চলছে এখন তোমার বিভিন্ন জায়গায় গিয়ে গান শুট করতে হবে, নতুন গানে কাজ করতে হবে। তুমি যাও, নিজের বেস্ট দাও। আর বিয়ে, সেটা একদিন না একদিন তো হবেই, আর না হলেও তো আফসোস নেই।
কিন্তু যদি তোমাকে সেই পর্যায়ে না দেখতে পারি, তোমাকে সুপারস্টার হতে না দেখতে পারি, তাহলে সেই আফসোস তো থেকেই যাবে। এরপর ক্রিস আর তার টিমমেটরা গোয়া ট্রিপে যায়। ভানিরও তাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে সে যেতে পারে না। গোয়া যাওয়ার পরে গাড়ি থেকে নামতেই অনেক লোকের ভিড় জমে যায় সেখানে। অনেক ভিউ হয়েছে, রাতারাতি গানটা ভাইরাল হয়েছে। এই কারণে সবাই ক্রিস কাপুরকে দেখতে এসেছে। ক্রিসের মন এখনো খারাপ, তার খালি খালি লাগছে। প্রিন্সের সেই পার্টনারও এসেছিল, সে বলছিল তাদের সাথে একটা গান বানাতে হবে। ক্রিস ঠিক যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। এদিকে ভানিকে ছেড়ে দেওয়ার আগে ডক্টর বলে, ভানি, আপনার তো কোনো সমস্যা নেই, তবে এমন কিছু কি আপনার সাথে হয়েছে যেটা আপনি ভুলে গেছেন বা কখনো মনে করার চেষ্টা করেছেন, মনে পড়ছে না? তখন ভানি বলে, অনেক আগে থেকেই তো আমার ভোলার একটা অভ্যাস আছে। তখন ডক্টর প্রশ্ন করে, আজ কত তারিখ বলুন তো, আর এটা বলুন তো আপনার ভাই কোন ক্লাসে পড়ে বা তার বয়স কত? ভানির গুলিয়ে যায় সবকিছু, সে বলতে পারে না। এমনকি ডক্টর বলে, আচ্ছা এটা বলুন তো, আপনাকে আমি এখন কি কি প্রশ্ন করেছিলাম? ভানি সেটাও বলতে পারে না ঠিক মতো। তখন ডাক্তার ভানিকে বলে, আপনার অ্যালজাইমার হয়েছে, যেটা সাধারণত 65 বছরের বেশি বয়সে মানুষের হয়। মানুষের যে ভুলে যাওয়ার রোগটা, এটাই সেটা। আপনি আস্তে আস্তে সব কিছু ভুলতে শুরু করবেন। কিছুদিন পর বড় ঘটনাও আপনার হয়তো মনে থাকবে না। এমনকি কখনো আপনার পুরাতন কথা মনে থাকবে, নতুন কথাগুলো মনে থাকবে না। এমনকি হতেও পারে আপনি রেগে যেতে পারেন, ট্রিগার হয়ে যেতে পারেন, অনেক কিছুই হতে পারে আপনার সাথে। তাই আপনার সবাইকে জানাতে হবে এই বিষয়টা। আপনার প্রিয় মানুষদের বলতে হবে আপনার কি সমস্যা হয়েছে। ভানি আবারও চুপ হয়ে যায়। সব ঠিক চলছিল, কিন্তু হঠাৎ জীবন তার সাথে আবার নতুন খেলা খেলছে। ডক্টরের কাছ থেকে ফিরছিল ভানি, পেছন থেকে একটা ডাক শুনতে পায় সে। ক্রিস। ক্রিস ডাকছিল তাকে। ক্রিস এসে ভানিকে দেখায় সে কতটা সফল হয়েছে। অনেক ভিড় সেখানে ছিল। গোয়াতে প্রিন্সের সেই পার্টনারও তার সাথে কাজ করার অফার করেছে। এই সব কিছু হয়েছে শুধু তোমার জন্য। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে শুধু তোমার জন্য। আমি আরো দূরে যেতে চাই ভানি। এই বলে সে ভানিকে জড়িয়ে ধরে। ক্রিসের চোখে জল। ভানি তো তার কন্ডিশন বলতে পারে না, তার চোখেও জল চলে আসে। প্রিন্সের সাথে কোলাপ করে মিডিয়া সেন্টার এখন অনেক নাম কামিয়েছে। তো অফিসে আসার পর পরিচালক বলে, ভানি, আমাদের নিউ সুপারস্টার তুমি, আর আমাদের কোম্পানির সাথে এখন থেকে মহেশের কোম্পানি কাজ করবে। ভানি দেখে তার সামনে মহেশ দাঁড়িয়ে। হঠাৎ সে স্তব্ধ হয়ে যায়, তার মাথা কাজ করছে না। মহেশ বলে, আজ রাতের পার্টিতে আসো, কথা হবে। ভানি চলে যায় অফিস থেকে। ক্রিস এখন রাইজিং স্টার। সে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তার গানটা গাইবে, স্টেজ পারফর্ম করবে, কনসার্ট করবে। সে ব্যাগ গুছিয়ে নেয়। তখন ভানি বলে, আমি অফিস ছেড়ে দেব, আমার ভালো লাগে না ওদের সাথে কাজ করতে। এই বলে সে অন্য একটা ব্যাগ নিয়ে গোছাতে শুরু করে। ক্রিসকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমার ফ্লাইট মিস হয়ে যাবে তো, আমি তোমাকে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। ক্রিস বলে, ভানি, আমরা তো একটু আগেই ব্যাগটা গুছিয়ে ফেলেছি। ভানি থেমে যায়। একটু পর সে ক্রিসকে বিদায় দেয়। ক্রিস বারবার জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? ভানি হেসে বলে, হ্যাঁ একদম। ভানি বলে, তুমি তোমার গান সব জায়গায় ছড়িয়ে দাও, বেস্ট অফ লাক। ক্রিস চলে যাওয়ার পর ভানি সেই পার্টিতে যায়। ওইখানে গিয়ে তার আবার দেখা হয় মহেশের সাথে। মহেশ তার ঘাড়ে হাত দেয় আর বলে, সরি, তোমাকে ছেড়ে যাওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু কি করব বলো, আমার কোম্পানির বসের প্রেশার ছিল। কিন্তু ভানি বলে, কি বলছো মহেশ এসব? আমাদের তো কাল বিয়ে, তুমি এমন বলছো কেন? এই বলে ভানি মহেশের হাত ধরে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর মহেশ সিকিউরিটিকে ডেকে ভানিকে বের করে দিতে বলে। ভানির হঠাৎ জ্ঞান ফিরে। সে বুঝতে পারে হয়তো কোনো ঝামেলা করে ফেলেছে সে ওখান থেকে চলে যায়, কিন্তু তার ব্যাগটা ওই পার্টিতেই থেকে যায়। এদিকে এয়ারপোর্ট থেকে ক্রিস ভানিকে ফোন দিচ্ছিল। ভানি ফোন রিসিভ করছে না। এরপর এক সিকিউরিটি গার্ড ফোনটা রিসিভ করে আর বলে, ভানি ব্যাগ রেখেই চলে গেছে এখান থেকে। পার্টিতে কি হয়েছিল সেটাও সে বলে। এবার ক্রিস প্লেনে আর না উঠে সে সোজা এয়ারপোর্ট থেকে সেই পার্টিতে চলে আসে। এরপর গার্ডের কাছ থেকে সবকিছু শোনে। ক্রিস ভানি সেই ব্যাগটা উঠিয়ে নেয় আর ব্যাগের মধ্যে সে দেখতে পায় একটা রিপোর্ট আছে, মেডিকেল রিপোর্ট। ক্রিস এবার সব বুঝে যায় কেন ভানি কিছুদিন থেকে এমন উদাস আর মনমরা হয়েছিল। ক্রিস আসে ভানির সাথে দেখা করতে। ভানি বলে, তুমি যাওনি এখনো? ক্রিস বলে, তুমি আমাকে কিছু জানাওনি কেন সেটা বলো। ভানি বলে, তুমি তোমার স্বপ্ন পূরণের রাস্তায় পা বাড়িয়েছ, আমি তোমাকে পেছন থেকে টেনে ধরতে চাইনি, তুমি চলে যাও ক্রিস। ক্রিস বলে, আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন তুমি আমার স্বপ্ন।
তুমি আমার সাথে সেই সময় ছিলা যেই সময় আমার নিজের উপরেই বিশ্বাস ছিল না, নিজেকেই হারিয়ে ফেলেছিলাম আমি। ভানি কান্না করতে করতে বলে, ক্রিস আমি তো সব ভুলে যাব, তোমাকে ভুলে যাব, আমি নিজেকে ভুলে যাব, আমাদের ভালোবাসার স্মৃতি ভুলে যাব, আমার কিছুই মনে থাকবে না। ক্রিস জড়িয়ে ধরে ভানিকে আর বলে, আমি তোমাকে ভালোবাসি ভানি, তুমি ভুলে যাবা তো কি হয়েছে, আমরা নতুন স্মৃতি বানাবো, তুমি একটা ভুলবা আমরা 10টা স্মৃতি বানাবো, তোমার সাথে আমি সবসময় আছি আর সবসময় থাকতে চাই। দুজনের চোখে জল। এরপর ভানি তার ফ্যামিলিকে জানায় বিষয়টা। তার ট্রিটমেন্ট শুরু হয়। ডক্টর বলে ভানিকে নিয়ে শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও যেতে হবে, এতে ভানি একটু সুস্থ থাকবে। ভানির বাবা নিয়ে যেতে চায়, ভানির মা নিয়ে যেতে চায়, কিন্তু ক্রিস বলে, আন্টি আঙ্কেল আমি ভানির সাথে যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এরপর ভানি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ভানির মা ভানিকে মিষ্টি মুখ করিয়ে দেয় আর শুভকামনা করে, আর ক্রিসকেও সে মিষ্টি মুখ করিয়ে দেয়, নিজে হাতে খাইয়ে দেয় আর বলে, আমার মেয়েটাকে দেখে রেখো। ক্রিস এখন এই পরিবারেরই সদস্য, সবাই তাকে ভালোবাসে, বিশ্বাস করে। ক্রিস ভানিকে নিয়ে চলে যায় সমুদ্রের পাড়ের এক রিসোর্টে। নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। সেখানে ভানি অনেক খুশি হয়, কেউ নেই সেখানে, শুধু তারা দুজনে। দৌড়ানো, সমুদ্রে গোসল করা, ডান্স করা, গান গাওয়া, লাফালাফি, মনের মতো সবকিছু সে করতে থাকে। ক্রিস রেগুলার ভানির জন্য খাবার বানায়, খাইয়ে দেয়, ওষুধ দেয়, তাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সুন্দর দিন কাটাচ্ছিল তারা। একদিন রাতে ভানিকে শুইয়ে দিয়ে ক্রিস কেবিকে ফোন দেয় আর বলে, কেবি তোরা কনসার্ট করতে থাক আর আমার জন্য কিছু কাজের ব্যবস্থা কর, আমি গান পাঠিয়ে দেব, কোনো চিন্তা নেই, আমার নাম ক্রেডিট কিছুই লাগবে না, শুধু বেশি টাকার ব্যবস্থা করে দিস। কেবি বলে, ওকে, প্রিন্সের সাথে কথা বলে দেখি। ক্রিস ফোন রেখে দেয়। সে পিছনে ঘুরে দেখে ভানি দাঁড়িয়ে আছে। ভানি সবটা শুনে ফেলেছে। ভানি ক্রিসকে বলে, তুমি তোমার টিমের সাথে চলে যাও ক্রিস, আমার জন্য পড়ে থেকো না এখানে, তুমি সবার মুখে তোমার নাম শুনতে চেয়েছিলে, তুমি যাও, তোমার গলায় আমার লেখা গান থাকবে, আমি তোমার সাথে সবসময় থাকবো গানের লেখা হয়ে, তুমি আমাকে নিয়ে ভেবো না। ক্রিস বলে, আমি সবার ভালোবাসা পেতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার ভালোবাসায় আমি পরিপূর্ণ, আমার আর কারো ভালোবাসার দরকার নেই। ভানি বলে, ক্রিস তুমি আমার জীবনের সেই তারা, সেই সুপারস্টার যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, তবে আমি চাই আমার লেখা গান তোমার গলায় সবার কাছে পৌঁছাক, যেন আমি ভুলে গেলেও সবার মুখে মুখে সেই গানটা থাকে, সবাই যেন আমাদের স্মৃতিগুলো মনে করে। ভানি ক্রিসকে রাজি করায়, তবে ক্রিস বলে, তুমি আমার সাথে থাকলে তবেই আমি যাব। এরপর দুজনে আবার টিমের সাথে যোগ দেয়। ভানি ভিডিও করছে, সবকিছু রেকর্ড করছে। ক্রিস কনসার্টে পারফর্ম করবে। ক্রিস দেখে কনসার্টে তার বাবাও এসেছে, সে এখন অনেকটাই সুস্থ। ভানি বলে, ওনাকে ইনভাইট আমিই করেছি, আজ তোমাকে সে লাইভ গাইতে শুনবে। ভানি বলে, আমি ঠিক তোমার সামনেই থাকবো আর তোমার নাম ধরে চিয়ার করব, বেস্ট অফ লাক ক্রিস। ক্রিস স্টেজে চলে যায়, ভিডিও করতে থাকে ভানি। ঠিক তখনই সেখানে মহেশ আসে। আসলে এই কনসার্ট মহেশের কোম্পানি স্পন্সর করেছিল। ভানি ঠিক আগের মতোই স্তব্ধ হয়ে যায়। যখনই মহেশ তার সামনে আসে তখনই সে মনে করে তারা এখনো একসাথে আছে, কাল তাদের বিয়ে। মহেশ আসলে ভানি বলে, তুমি কোথায় ছিলা মহেশ? মহেশ এবার ভানিকে নিয়ে যায় তার একটা বারে। সেখানে গিয়ে মহেশ বিভিন্ন কথা বলতে থাকে ভানিকে। মহেশ ভানিকে কাছে টেনে নেয়। এদিকে ক্রিস স্টেজে ওঠে। সে ভিড়ের মধ্যে তাকায়, সামনে পেছনে কোথাও সে ভানিকে দেখতে পায় না। এদিকে মহেশ ভানির দুর্বলতার সুযোগ নেয়। ঠিক তখনই ভানি শুধু বলতে থাকে, মহেশ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখনই সেখানে ক্রিস চলে আসে আর মহেশকে বলে, তুই এখান থেকে চলে যা, ভানির লাইফে তুই আর কোনোদিন ফেরত আসিস না। কিন্তু ভানি মহেশের পিছনে গিয়ে দাঁড়ায় আর ক্রিসকে চিনতেও পারে না। এরপর ক্রিস মহেশকে ধরে বাইরে নিয়ে আসে আর বেধর মারতে থাকে। একসময় ভানি ভিতর থেকে চাকু নিয়ে আসে আর ক্রিসের দিকে ধরে। ক্রিসকে সেখান থেকে যেতে বলে। ক্রিস ভানিকে জড়িয়ে ধরতে গেলে সে চাকু ঢুকিয়ে দেয় তার হাতে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। কনসার্ট ক্যান্সেল হয়ে যায়। ভানিকে ক্রিস রুমে নিয়ে আসে। সেখানে তার বাবাও ছিল। ক্রিসের বাবা বলে, আমি তোর মাকে ভালোবেসেছিলাম, জানি ভালোবাসার কষ্টটা কেমন, তোর লাইফটাও আমার মতোই হয়ে গেল রে, ভালো থাকিস ক্রিস। এই বলে সে চলে যায় সেখান থেকে। ভানি অচেতন হয়ে শুয়ে আছে। ক্রিস পিয়ানোর সামনে বসে থাকে পুরো রাত। সকালে ভানির ঘুম ভাঙলে সে আসে আর বলে, আরে আজ না আমাদের কনসার্ট ছিল, তাড়াতাড়ি রেডি হও তুমি। ক্রিস বলে, ভানি কনসার্ট তো হয়ে গেছে কাল, অনেক সুন্দর এনজয় করছিলা তুমি, সব ঠিকঠাক হয়ে গেছে। ভানির কিছুই মনে পড়ে না। তখন ভানি বলে, ক্রিস
তুমি যে মিউজিকটা এখন বাজাচ্ছ এটা তো অনেক সুন্দর। কি হয়েছে বলো, কোথা থেকে পেলে এই মিউজিকের অনুপ্রেরণা? ক্রিস তখন বলে, আমার এক বন্ধু ছিল, স্কুলে সে সবসময় একা থাকতো, তার মা ছিল না। সে ভালোবাসা কি জিনিস সেটা ছোটবেলা থেকেই বুঝেনি, অগোছালো জীবনযাপন করেছে। এরপর সে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাও তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু এখন তার ভালোবাসার সেই মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চাইছে অনেক দূরে, যেখানে অন্য কেউ যেতে পারবে না। তখন বানি বলে, তোমার উচিত ওদের দুজনের জন্য গান লেখা। তুমি ওদের অনুভূতি গানে প্রকাশ করবা, এতে দেখবা যখনই তারা এই গানটা শুনবে তখনই তারা একে অন্যের কাছে চলে আসবে। তুমি চিন্তা করো না, আমি গান লিখে দিব। ক্রিস বলে, থ্যাংক ইউ। এবার ক্রিস উঠে যাবে, ঠিক তখনই বানি হাতটা ধরে বলে, আমি তোমার সাথে আছি মহেশ, তুমি চিন্তা করো না। ক্রিস বানিকে জড়িয়ে ধরে, কপালে চুমু দেয় আর এক ফোঁটা চোখের জল গড়িয়ে বানির মাথায় পড়ে। এরপর ক্রিস সেখান থেকে চলে যায়, তার টিমের সাথে দেখা করে আর বলে, তোরা কনসার্ট কন্টিনিউ কর, আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সাফার করতে হবে এমনটা আমি চাই না। এই বলে সে মহেশের কাছে সরি বলে আর রুমে চলে আসে। কিন্তু সে কোথাও ভানিকে খুঁজে পায় না। রুমে, আশেপাশে, সমুদ্র পাড়ে কোথাও সে ভানিকে খুঁজে পায় না। এরপর ভানির বাবা মা আর ক্রিস মিলে পুলিশে কমপ্লেইন করে, সেখানেও কোনো কাজ হয় না। আশেপাশে খুঁজতে থাকে তারা, সেখানেও পাওয়া যায় না ভানিকে। রাতে যখন ক্রিস রুমে আসে, সে ভেবে পায় না যে কি করবে এখন সে। ক্রিস পিয়ানো ফেলে দেয়, গিটার ভেঙে ফেলে আর মাটিতে শুয়ে পড়ে। ঠিক তখনই ক্রিস ভানির সেই ডায়েরিটা দেখতে পায়। সেখানে ভানি তার শেষ গানটা লিখেছে, যেটা সে লিখতে চেয়েছিল। এবার ক্রিস ওই ডায়েরিটা নিয়ে সোজা চলে যায় তার টিমের কাছে আর বলে, কেবি, আমার গান গাইতে হবে। এই গানটা ভানির জন্য আমি গাইবো। তুই আমার জন্য এমন একটা ব্যবস্থা কর যেন এই গানটা অনেক মানুষের কাছে পৌঁছায়। ভানি যে এখানেই থাকবে, আমার গান শুনলে আমাকে মনে করবে, আমার কাছে ফেরত আসবে। কেবি আর তার পুরো টিম মিলে এক বিশাল কনসার্টের আয়োজন করে। ক্রিস হাজার ভিড়ের মাঝে ভানিকে খুঁজতে থাকে আর গান গাইতে থাকে, ভানির লেখা শেষ গান। এখন ক্রিস কাপুর অনেক বড় সেলিব্রিটি, লাখ লাখ মানুষ তাকে শোনার জন্য আসে। কিন্তু ওই লাখো ভিড়ের মাঝে ক্রিস কাপুরের দুই চোখ তার প্রিয় মানুষকেই খোঁজে। এভাবেই একটা বছর পার হয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় সে কনসার্ট করে বেড়াচ্ছে, মুম্বাইতে, দিল্লিতে, ব্যাঙ্গালোরে, পুনেতে, কলকাতাতে। তার একটাই উদ্দেশ্য, সে ভানির কাছে পৌঁছাতে চায়। এরপরে তাদের ইউএস থেকে একটা অফার আসে, পুরো টিম মিলে তারা সেখানে যায়। ক্রিস চুপচাপ বসেছিল। কেবি প্রজেক্টরে সবাইকে দেখাচ্ছিল তাদের গানের অনেক ভিডিও বানানো হয়েছে, তারা সেই ভিডিওগুলো দেখছিল। হঠাৎ সেই ভিডিওগুলোর মাঝে একটা ভিডিওতে ক্রিস দেখে ভানিকে, সে ভানিকে খুঁজে পায়। এরপর কেবি সেই ভিডিও ওনারের সাথে কথা বলে। আসলে ভিডিওটা বানানো হয়েছিল নেপালের এক শহর থেকে। এরপর কেবি ক্রিসকে ফ্লাইট বুক করে দেয়। ক্রিস সোজা সেই গ্রামে যায় আর ওই ভিডিও ওনারের সাথে দেখা করে। সেই মেয়েটা বলে সে একটা অনাথ আশ্রমে গানটা গিয়েছিল। এবার ক্রিস সেখানে যায়। একজন বলে, তাহলে ভানি সত্যি বলছিল? তখন ওই আশ্রমের পরিচালক ক্রিসকে একটা চিঠি দেয় আর বলে, এটা ভানি ক্রিস কাপুর আসলে দিতে বলেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম ও আপনার অনেক বড় ফ্যান হয়তো, তাই হয়তো এমন পাগলামি করছে। ক্রিস সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। সেখানে ভানি লিখেছে, ক্রিস, তুমি যখন এই লেটার পড়বা ততদিনে আমি হয়তো তোমাকে ভুলে যাব, কিন্তু আমি যদি তোমার জীবনে থাকতাম তুমি আজ তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারতা না। আমি তোমাকে ভেঙে চুরে শেষ করে ফেলতাম। সেদিন যখন তুমি চলে গিয়েছিলে ঠিক তখনই আমি ফোনের ভিডিও দেখছিলাম, সেখানে সব দেখে আমি বুঝে গিয়েছিলাম ওই দিন কী হয়েছিল। আস্তে আস্তে যখন মনে পড়লো যে কি হয়েছিল সেই রাতে, আমি তোমাকে চাকু মেরেছিলাম আর তোমাকে মহেশের নাম ধরে ডেকেছিলাম, তখন আমি নিজেকে আর ক্ষমা করতে পারিনি। যখন ভুলে যাই তখন তো কষ্ট হয় না, কিন্তু যখন আবার মনে পড়ে যে কি হয়েছিল তখন আর নিজেকে সামলাতে পারি না, সহ্য করতে পারি না। তাই চোখের জল আর কলমের কালি দিয়ে তোমার জন্য শেষ গানটা লিখে এসেছি। এরপর এই আশ্রমে এসে থাকতে শুরু করি। আস্তে আস্তে অনেক কিছুই ভুলে গেছি, তোমাকেও মনে পড়ে না, শুধু মনের মধ্যে খালি খালি লাগে। হঠাৎ যখন তোমার গলার গান কানে আসে তখন মনে পড়ে যায় আমাদের ভালোবাসার কথা, মনে পড়ে যায় তুমি এখনও আমাকে ভালোবাসো, এখনও আমাকে মনে রেখেছো। আর কিছুদিন পর পর কেউ না কেউ তোমার গানটা বাজায় আর আমার চোখটা ভিজে আসে। ভালো থেকো ক্রিস কাপুর, মাই সুপারস্টার। লেখাগুলো পড়ার পর ওইখানকার একজন ক্রিসকে নিয়ে যায় ভানির কাছে। ভানি খাতা আর কলম নিয়ে বসে আছে উদাস মনে। ক্রিসকে দেখে বলে, হাই, আমি ভানি। ক্রিস পাশে বসে আর বলে, আপনি গান লিখছেন? কিন্তু খাতা তো একদম সাদা। তখন ভানি বলে, আমার ভিতরটাও খালি,
এই কাগজের মতোই, কোনো শব্দ নেই, কোনো গল্প নেই। তখন ক্রিস বলে, আমিও গান খুঁজছি, চলুন আপনাকে গান লিখতে হেল্প করি। এরপর ক্রিস ভানিকে নিয়ে যায়। কিছু ছেলেরা সেখানে ক্রিকেট খেলছিল। ব্যাট হাতে নিয়ে ক্রিস সেই প্রথম দিনের মতো বলে, ভানি কল্পনা করো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, লাস্ট বলে 5 রান লাগবে, আমি একটা 6 মেরে জিতিয়ে দেই টিমকে, আর পুরো স্টেডিয়াম আমার নাম ধরে চিৎকার করছে। ঠিক তখনই ভানি এসে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, ক্রিস কাপুর, আই লাভ ইউ ক্রিস কাপুর। অনেক জোরে চিৎকার করে ভানি বলে যে, লাভ ইউ ক্রিস কাপুর, মাই সুপারস্টার। কিছু সময়ের জন্য আবার ভানির মনে পড়ে যায় সেই সব দিনগুলোর কথা যেগুলো তারা দুজনে একসাথে উপভোগ করেছিল। এবার ক্রিস ভানিকে নিয়ে সেই ইউএস এর কনসার্টে যায়। সে সবাইকে বলে তার এই সাইয়ারা গানের অনুপ্রেরণাই হচ্ছে এই মেয়েটা ভানি, যে তার লাইফ পার্টনার হতে যাচ্ছে। দুজনে সবার সামনে কিস করে, দুজনে বিয়ে করে নেয়। আর এখন ভানি ডায়েরিতে সব ছবি গল্প লিখে রাখে। যখন সে কিছু ভুলে যায় তখন সেটা সে দেখে নেয়। এখন অনেক কিছুই ভানির মনে থাকে না, কিন্তু সে অনেক হ্যাপি আছে। তার মুখে সবসময় একটা মিষ্টি হাসি থাকে, কারণ সে জানে তার প্রিয় মানুষ তার পাশে আছে, তার ভালোবাসার মানুষ তার সাথে আছে। এখানেই মুভির গল্পের সমাপ্তি হয়, হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভেবে দেখুন, যাকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনার প্রতিদিন কথা হয়, সে যদি হঠাৎ আপনার জীবনে না থাকে, যদি সে আপনাকে ভুলে যায় বা আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনার জীবনটা কেমন হয়ে যাবে। তো ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসুন আর নিজের সবটুকু দিয়ে ভালো রাখুন। পারলে বিয়ে করে ফেলুন। অনেক সময় একটা কথা শোনা যায়, প্রেমিক বা প্রেমিকার লাশে কোনো অধিকার থাকে না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।